বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ, ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় সরকার মন্ত্রী। আপাতত হামলা বন্ধের ঘোষণা তেহরানের, ইসরায়েল ও ইরানকে যুদ্ধ থামানোর আহ্বান ট্রাম্পের। বিশ্বকাপের আর বাকি মাত্র ৩ দিন, বৈরী ভিসা নীতিতে সফর ধকলে নাজেহাল ইরান। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবশেষে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে শূন্য রেখায় ঠেলে দেওয়া নারী শিশুসহ ২১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর নিয়ম না মেনে পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পুশ ইন ঠেকাতে সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। পুশ ইন, সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রায় ৭০ ঘণ্টা পর পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেওয়া নারী শিশুসহ ২১ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের শূন্য রেখায় ফেলে চলে যায় বিএসএফ। বিজিবির কড়া নজরদারির কারণে তাদেরকে বাংলাদেশে ঢোকাতে পারেনি বিএসএফ। এদিকে সীমান্তের শূন্য রেখায় অবস্থানের দুদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্য রেখা থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে পুশিন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে জানিয়ে সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবেলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। মোবাইলে কথা বলতে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কেটে নেওয়া হয় প্রায় ৩৬ টাকা। এর মধ্যে রয়েছে ২০% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ। আবার আপনি যদি কোনো রেস্তোরাঁয় খাবার খান, বিলের সঙ্গে যুক্ত হবে ১৫% ভ্যাট। অর্থাৎ নিত্যদিনের নানা সেবায় জনগণকে পরিশোধ করতে হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট কর আদায়ের প্রায় ৬৭% আসে বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত পরোক্ষ কর থেকে।
বিপরীতে প্রত্যক্ষ করের অংশ মাত্র 33%। অথচ বিশ্বের সবচেয়ে কম কর জিডিপির অনুপাতের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত অন্তত 15% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশ তা দীর্ঘদিন ধরেই 7 থেকে 9% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপরে একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে হবে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী 5 বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40 মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ 6,50,000 কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অফ্র, এনটিভি নিউজ, ঢাকা। গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের খসড়া এরই মধ্যে হয়ে গেছে। সব অনাচার প্রতিরোধ ও আইনগতভাবে রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে আরেকটু সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার স্পেসে গুজব, সাইবার জগতের অপতথ্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেভাবে মত প্রকাশ হচ্ছে তা প্রশ্নবিদ্ধ। এজন্য গুজব ও অপতথ্য রোধ করতে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মাদকের ভয়াবহতা রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আইনগতভাবে শক্তিশালী করতে আরেকটু সময় প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো। আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান। ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার। আর বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চলতি বছর কুরবানির ঈদে সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক। বলেন, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে আরো আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বজ্রপাত প্রবণ এলাকায় কৃষক ছাউনি ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি মেয়রের পর এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন। সিটি প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছিল। সোমবার তারেক রহমান এই প্রস্তাব নাকচ করে দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী সিটি প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী প্রয়োজনে যেতে পারেন। চলতি বছরের SSC পরীক্ষার ফলাফল 20 জুলাই প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। আজ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী 26 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীরা 2027 সালে পাঠ্যপুস্তক পাবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, যুগোপযোগী পরিবর্তিত কারিকুলামে বই 2028 সালে দেওয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। SSC রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের SSC পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। গেল 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 শিশু হামের উপসর্গ নিয়ে আর 1 শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো 688। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 536 শিশু ও নিশ্চিত হামে 92 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 8 শিশুর মধ্যে 3 শিশু ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 1 করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ 24 ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1092 জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 974 শিশু। তাদের মধ্যে 346 শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ও বরিশাল। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার সময় 2 দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের জন্য এবারই সবচেয়ে ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান মেহেদী হাসান মিরাজ। এদিকে বাংলাদেশের মাটিতে সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ। মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বেলা 11টায় মুখোমুখি হবে এই 2 দল। মমিনুর রিপনের রিপোর্ট। 15 বছর পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যে দলটির বিপক্ষে মিরাজদের অতীত ইতিহাসটা একেবারেই হতাশার। মুখোমুখি 4 ওয়ানডে সিরিজের সবগুলোতেই হোয়াইট ওয়াশের সঙ্গী হয়েছে বাংলাদেশের। আর 2 দলের খেলা 22 ওয়ানডেতে মাত্র একবারই জয়ের হাসি হেসেছে লাল সবুজরা।
সেই স্মৃতিটাও 2005 সালের। তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরমেন্স, তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি আর কন্ডিশনের বিবেচনায় অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। অজিদের বিপক্ষে জয়ের পথ খোঁজার সঙ্গে 2027 বিশ্বকাপেও চোখ রাখছেন মেহেদী মিরাজ। আমরা ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। এদিকে 2011 সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলা হয়নি অস্ট্রেলিয়ার, তাই এই সিরিজ নিয়ে রোমাঞ্চিত অজি অধিনায়ক জশ ইংলিশ। ট্রেভিস হেড, মিচেল মার্শদের মতো অভিজ্ঞতা না থাকলেও দল নিয়ে আশাবাদী সফররতরা। এটা খুবই রোমাঞ্চিত হতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা সচরাচর হয়ে ওঠে না। ভিন্ন কন্ডিশন হওয়ায় দলের সবাই বেশ আগ্রহী। ছেলেরা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। আশা করি লড়াইটা দারুণ হবে। দিনের বেলা ম্যাচ হওয়ায় প্রচণ্ড গরমের চ্যালেঞ্জটা নিতে হবে দু দলকেই, সঙ্গে বৃষ্টির আশঙ্কা তো থাকছেই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটে দ্রুততম শতকের কীর্তি করলেন হাবিবুর রহমান সোহান। ঢাকা লিগে সিটি ক্লাবের বিপক্ষে 45 বলে শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। এর আগেও লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল হাবিবুরের, তার সমান 49 বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনের। আজ 45 বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন হাবিবুর। 58 বলে 130 রান করে আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দেওয়ার আগে ইনিংসে 13টি 6 ও 8টি 4 মারেন হাবিবুর। তার শতকে 322 রান করা লিজেন্ডস অফ রূপগঞ্জ জয় পেয়েছে 78 রানে। তবে রূপগঞ্জ জয় পেলেও হেরেছে মোহামেডান। ঢাকা লেপার্ডসের বিপক্ষে 5 উইকেটে হেরেছে শীর্ষে থাকা দলটি। এদিকে গাজী গ্রুপের বিপক্ষে 12 রানে আবাহনী জয় পাওয়ার পয়েন্ট টেবিলের প্রথম 3 দলের পয়েন্ট এখন সমান। ফলে ঢাকা লিগের চ্যাম্পিয়ন কে হবে তা নির্ধারিত হবে শেষ রাউন্ডে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।